পাকিস্তান নামে একটি স্বাধীন রাষ্ট্রের ঘোষণা দেওয়া হয়। সেই 1947 সালের আপনার যেটা আমাদের সংবিধানের প্রথম ক্লজে আছে যে চিহ্নিত পূর্ব পাকিস্তানের সীমানাই হবে বাংলাদেশের সীমানা। আজকে স্বাধীন বাংলাদেশ এবং রাষ্ট্রের নাম যেটা ঘোষণা করা হলো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, কিন্তু গণপ্রজাতন্ত্রী আজকে আছে কিনা প্রজাতন্ত্রের কোন ছিটি ফোঁটাকেই কাজে লাগানো হচ্ছে না। আমরা চাচ্ছি ইতিহাস একবার আসে না, ইতিহাস বারবার আসে। ইতিহাসের প্রেক্ষাপট কেউ কোনো অবস্থা থেকে যদি ভুলে যান তাকেই ইতিহাস তার আস্থা করে নিক্ষিপ্ত করে দেয়, সেটা আর কখনো বেশি উঠতে চেষ্টা করে না। বাংলাদেশের মুসলিম লীগের ইতিহাসকে বাদ দিয়া কখনোই পাকিস্তান হয়ে, কারণ তখন যদি পাকিস্তান না হতো বাংলাদেশ হতো না, সেই পাকিস্তানকে বাদ দিয়ে এবং সেই প্রেক্ষাপটে বাংলাদেশ তৈরি হয়েছে। বাংলাদেশের সেই ঘটনাচক্রকে বাদ দিয়ে কখনো এখনকার যে 24-এর আন্দোলন, জুলাই সনদ, এটা হতে পারে না। এগুলি সবগুলোই আসবে জুলাই সনদে। আমাদের যতগুলা ঘটনা বহুল আলোচিত অবস্থা হয়েছিল, যতগুলাই জনগণের অধিকার থেকে বঞ্চিত করা হয়েছিল, এই দেশের সাধারণ জনগণ, যে দেশের যারা ভোটাধিকার, এই দেশের প্রকৃত সিটিজেন, তাদের অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। সেই জুলাই সনদ কার প্রভাবে, কাদের প্রভাবে, কাদের প্ররোচনায়, কাদের কারণে তৈরি করা হয়েছে, এদের ভিতর থেকে কাকে কাকে বা কোন ঘটনা বহুল আলোচনাগুলোকে বাদ দেওয়া হয়েছে, এটা জাতি মনে রাখবে। সেই ইতিহাস লিখিত হবে এবং এটা যদি আবার পুনরায় রিক্টিফাই করে আলোচনা করে তোলা হয়, সেটাকে গ্রহণযোগ্যতায় আনা যাবে। নাইলে এই নিয়ে আবার হয়তো দেখা যায়, কারণ প্রতি বছরই 5ই আগস্ট আসবে, প্রতি বছরই জুলাই আসবে, আগস্ট আসবে, 5ই আগস্ট কোনো বছর থেকে বাদ যাবে না। তো আমরা সাধারণভাবে যেটা বলতে চাই যে অধিকার বাংলাদেশ মুসলিম লীগের আজকে যে মহানগর কমিটির মানববন্ধনে যে এই কথাটা আমরা বলতে চাই, এটা হলো জুলাই সনদ বা দেশের ইতিহাসের প্রকৃত, যে আমরা জানি ৭৭-এর ঘটনা, এরপর আরো বেশ কিছু ঘটনা বহুল আপনার বিডিআর হত্যার ঘটনা, এই খাত নিয়ে আরো অনেকগুলি যে ঘটনাবহুল অবস্থান তৈরি করেছে, ঘটনাবহুল বা আলোচনাবহুল ঘটনা তৈরি হয়েছে, সেগুলিকে যাতে জুলাই সনদে স্থান দেওয়া হয়। আর মুসলিম লীগের ইতিহাস বাদ দিয়ে কখনো জুলাই সনদ তৈরি করবে, এটা কখনো হতে পারে না। এটা আমরা কেন, আমরা মুসলিম লীগ কেন, এটা জাতি মেনে নেবে না। এই জাতিকে মেনে নেওয়ার জন্য বা তাদের এই এখনকার যে মানে অন্তর্বর্তীকালীন সরকারের গ্রহণযোগ্যতা এবং তাদের কার্যক্রমের বৈধতা আমরা দেওয়ার জন্য অবশ্যই স্বীকৃত, যেটা রাষ্ট্রীয় অবকাঠামো বা জুলাই অগস্টের 5ই আগস্টের পর যখন স্বৈরাচারী সরকার পালিয়ে গেল হিন্দুস্তানে, আর তার কর্মীরা এখানে এখনো প্রোপাগান্ডা করে যাচ্ছে, সেগুলিকে অবদমিত করে এই অন্তর্বর্তী সরকার তাদের যে অবস্থান এবং দেশের অবকাঠামো, জনগণের ভোটাধিকার এবং মানবাধিকার এবং মানুষের বাঁচার অধিকার, খাওয়ার অধিকার, অন্ন বস্ত্র বাসস্থানের অধিকার নিশ্চিত করবে, আমরা তাদেরকে নির্বিঘ্নেই সহায়তা দেব এবং অনুমোদন দেব। এখানে শুধু একটা, এখন বর্তমানে রাজনৈতিক অবস্থার একটা করুণ অবস্থা বিরাজ করতেছে। সাংবাদিকদের যাই নিরাপত্তা, আপনারা এখানে দেখেন যে 91 সাল থেকে গত কয়েকদিন আগ পর্যন্ত 79 জন প্রখ্যাত সাংবাদিক মারা গেছে। আপনারা এখানে যারা সাংবাদিক আছেন তাদেরকেও বলছি, আজও পর্যন্ত একজন সাংবাদিকের খুনের বিচার সরকার করে নাই বা একটা ঘোষণাপত্র দেয় নাই। কখনো কখনো দেখা যায় তাকে নির্মমভাবে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হয়েছে, কিন্তু সরকার এর কোনো ঘোষণা দিয়ে বা কোনো বিচার আসলে একটি হত্যার বিচার পর্যন্ত করে নাই। আমরা এই জন্য সব স্টেপ বাই স্টেপ একটার পর একটা ঘটনাগুলি, যেই বহুল আলোচিত ঘটনাগুলি হয়ে গেছে, সেগুলোকে তুলে ইতিহাসের পাতায় এবং এখনকার যে জুলাই সনদ তৈরি হচ্ছে, এইটা কারো প্ররোচনা বাদ দিয়ে প্রকৃতভাবে যারা কাজ করেছে তাদের নাম সংযোজন করে ঘটনাবহুল অবস্থানগুলি সংযোজন করে জুলাই সনদ ঘোষণার জন্য আমি বর্তমান অন্তর্বর্তী সরকারের উদাত্ত আহ্বান জানাবো। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। বাংলাদেশ মুসলিম লীগ জিন্দাবাদ। ধন্যবাদ। এখন বক্তব্য নিয়ে আসছে মুসলিম লীগের স্থায়ী কমিটির সদস্য আনোয়ার হোসেন আবুল।
ঢাকা মহানগর কর্তৃক আয়োজিত আজকের মানববন্ধনের সম্মানিত সভাপতি অধ্যক্ষ জাফর ইকবাল, আজকের সভার প্রধান অতিথি বাংলাদেশ মুসলিম লীগের নির্বাহী সভাপতি কর্মীন রাজনীতিবিদ জনাব আব্দুল আজিজ হলদার, আজকের সভার বিশেষ অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রনেতা বাংলাদেশ মুসলিম লীগের স্থায়ী কমিটির সিনিয়র সদস্য জনাব আতিকুল ইসলাম, আজকের সভার প্রধান বক্তা বাংলাদেশ মুসলিম লীগের ভারপ্রাপ্ত মহাসচিব জনাব আফতাব হোসেন মোল্লা, উপস্থিত ব্যক্তিবৃন্দু, সাংবাদিক ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা এখানে দাঁড়িয়েছি 1947 সনে 1757 সনের পরে 190 বছরের পরে 1947 সনে যে এদেশে পূর্ব পাকিস্তানের নামে একটি ভূখণ্ড তৈরি হয়েছিল, তার জুলাই সনদ তা অন্তর্ভুক্ত নেই। এই দাবিতে আজকে আমি মহামান্য প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে মালয়েশিয়া সফরে যে অভূতপূর্ব সম্মান পেয়েছে তার জন্য অভিনন্দন জানাই। সাথে সাথে আমি ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলতে চাই, 47 পূর্বে ইতিহাস যে দেশের মানুষের লাখো মানুষের ইজ্জত আবরুর বিনিময়ে যে 1947 সনে ব্রিটিশ দাঁড়িয়েছিল, পূর্ব পাকিস্তান হয়েছিল, তার ইতিহাসকে আপনি উল্লেখ করেননি। আপনার মতো অনেকেই এদেশে আপনার অনেক শিক্ষিত পণ্ডিতের সে সময় মুসলমানদের জন্য চাকরি ছিল, দারোয়ান, পিয়ন, চাপরাশি। 47 পরে এদেশের সচিব, মন্ত্রী, প্রধানমন্ত্রী, গভর্নর সবই এদেশের মানুষ, এদেশের মুসলমান। সেই 47কে অস্বীকার করলে পূর্ববর্তী যারা এদেশের যে জীবন দিয়েছে, সংগ্রাম করছে, তাদের প্রতি অবিচার করা হবে। অনতিবিলম্বে 47-এর স্বাধীনতাকে অন্তর্ভুক্ত হোক জুলাই সনদে। এই বলে সবাইকে ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এখন বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ মুসলিম লীগের ভারপ্রাপ্ত মহাসচিব আফতাব হোসেন মোল্লা ভাই। অ্যাডভোকেট আফতাব হোসেন মোল্লা ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ মুসলিম লীগ ঢাকা মহানগর আয়োজিত জুলাই সনদে বাংলাদেশের মানচিত্র তথা 47-এর ইতিহাস অন্তর্ভুক্ত করার দাবিতে আজকের এই মানববন্ধনে উপস্থিত মহানগর মুসলিম লীগের সম্মানিত আহ্বায়ক অধ্যক্ষ জাফর ইকবাল, উপস্থিত আছেন বাংলাদেশ মুসলিম লীগের মহানগরের যুগ্ম আহ্বায়ক এবং সদস্য সচিব এবং আমাদের কেন্দ্রীয় নেতা বাংলাদেশ মুসলিম লীগের নির্বাহী সভাপতি জনাব আব্দুল আজিজ হাওলাদার এবং স্থায়ী কমিটির সদস্য জনাব আতিকুল ইসলাম এবং আনোয়ার হোসেন আবুরি সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং উপস্থিত সাংবাদিক ভাইয়েরা, বোনেরা এবং সুধীজন, আসসালামু আলাইকুম। এই ভূখণ্ড অর্জনের পেছনে যাদের রক্ত স্নাত ইতিহাস রয়েছে এখন তিনি আপনাদের সামনে বক্তব্য রাখবেন। মুক্তিযোদ্ধা বাংলাদেশের আধ্যাত্মিক রাজধানী, বাংলাদেশের আধ্যাত্মিক রাজধানী পুণ্যভূমি ছিলেন হযরত শাহজালাল, হযরত শাহ কোরআন সহ 360 আউলিয়া পুণ্য স্মৃতি বিজড়িত সিলেটের পবিত্র ভূমি থেকে আপনাদের রাজধানী ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের সামনে আমাদের প্রিয় ভাই সিলেট বন্ধু সুহেল ভাই সহ আরো অনেকের নেতৃত্বে সিলেটের যোগাযোগ ব্যবস্থা, বিশেষ করে আজকের যে মানববন্ধন, সেই মানববন্ধনের উদ্দেশ্য হল আমাদের সিলেটের যাতায়াত ব্যবস্থা
বাংলাদেশের সকল যাতায়াত ব্যবস্থা থেকে নাজুক। আপনারা প্রিয় সাংবাদিক বন্ধুরা, আপনারা ভালো করে জানেন এবং আপনারা বলে থাকেন, প্রিয় সাংবাদিক বন্ধুরা, আপনারা বলে থাকেন সিলেট তৃতীয় লন্ডন। সিলেটকে আপনারা তৃতীয় লন্ডন বলেন, কিন্তু একবার আমি আমন্ত্রণ জানাবো সিলেটের একজন নগণ্য নাগরিক হিসেবে আপনারা আসুন, দেখে যান সিলেট তৃতীয় লন্ডন। আমাদের আপনাদের সামনে করেছিল কর্মসূচি নিয়েছিলাম, কিন্তু জানি না একটি দিনে অন্য বিভাগের সাথে 4টা ট্রেন চালু হলো, কিন্তু আমাদের সিলেট একটা পাঁচুয়া হলো। আপনারা জানেন বর্তমানে সিলেটের রাস্তায় আমরা ট্রেনের উপরে সেখানে প্রচেষ্টা করে সেই প্রচেষ্টা কিন্তু আমি আমাদের বিষয়টা আমরা আমি তাকে তার সভাতে এবং আপনারা জানেন সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ। আমি আমার বক্তব্য মোটামুটি 10 ফিট বাই 5 এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন আজকে সম্মানিত সভাপতি মানুষকে আমাকে এই ধরনের একটা ছেলে প্রায় 8 দিন বুক করে রাখা হয় এবং আমি যেহেতু একজন ডাক্তার হওয়ার কারণে আমার বিষয়টা নিয়ে অনেক পত্রপত্রিকা লেখালেখি হয়। আমার পরিবার করে, আমার প্রধান করে, যদিও এই দেশে খবর প্রকাশ শিল্প হওয়ার পর তার প্রায় 8 দিন পর তারা আমার নামে গ্রেপ্তার করা হয়। আমি গতকাল 11 তারিখ আমি মাসে একদিন হবিগঞ্জে যাই। আমি গত মাসে যখন আমি রওনা দিচ্ছি বিকাল 4টায় যাই পৌঁছাই সেখানে গ্রুপ 4টায় জন্মদিন আগাম রাস্তাঘাটের যে দুরবস্থা গত পরশুদিন আমার সাথে চেম্বারে ওখানে দেখে পরে এখানে নিয়ে আসার জন্য বেঁচে গেছে আসলে একটু আগে যেটা বললো আমার আজকের যে অনুষ্ঠান রেলের সচিব রেলের এডিশনাল সেক্রেটারি আমি অনেকবার কথা বলছি ব্যক্তিগতভাবে এই সিলেট রেলের যে রেল লাইন এটা ব্রিটিশ আমলে করে সংস্কার হয়নি। এটা ব্রডগেজ লাইন নাই, ডাবল গেজ লাইন নাই, এখনো যে লাইনে চলে এইটা মানধাত্তার আমলে। এটা চিন্তা করা যায় না পৃথিবীর কোথাও এর থেকে দুর্বলতম রাস্তা রেল লাইন আছে সে আমি মনে করি যারা এই সচিব যারা এই আছে তারা কতটুকু কার্যকর, তারা কি করছে আমি রিকোয়েস্ট করবো একটু আমি আমার সাথে কথা হয়েছে সচিবের সাথে কথা বলতে বলছে আপনারা আছেন অনেকদিন আমরা
প্রচার করেন। না হলে এর তো শুধুমাত্র পৃথিবীর কোথাও এত দুর্গম রাস্তা নাই। এখানে তো মানুষ চলতে পারে না। একটা রাস্তায় আটকা করে থাকে। এখন আজকে থেকে 5 বছর আগে যখন সাংহাই থেকে বেইজিং যেতে গেলে ট্রেনে 1.5 ঘন্টা সময় লাগতো। ট্রেন আপনারা উঠলে পরে দেখতেন 320 টা 350 কিলোমিটার চলে। গতকাল থেকে যে নতুন ট্রেনটা লাগছে এটা ঘন্টায় 600 কিলো চলে। কোন দিন বাংলাদেশে আসবে? বাংলাদেশে কিন্তু 2টা গ্রুপ এসেছিল। আমি জানি না বুলেট ট্রেন দেওয়ার জন্য আসছিল ঢাকা চিটাগং পিছিয়ে যায় আসতে পারে। যারা আছে পত্রিকার 12 তারিখের একটা সংবাদ আমাকে বলা হয়েছে মানুষকে ডাক্তার যারা আগামী দিনে যে আসবে এই যে বৈষম্য আন্দোলনের পত্রিকার অনলাইন সংস্করণে একটা ছবি যেখানে দেখেন নিকট মানুষের মুক্তিকরণ নামে 2 লক্ষ টাকা হাতিয়ে দেওয়া যারা বসে আছেন এই সমস্ত নিউজ এটা 15 তারিখে আর আমার নামে মামলা দেওয়া হয় 16 তারিখে এর থেকে খারাপ তাহলে এই মামলার উদ্দেশ্য আসলে কি? রাস্তাঘাট হচ্ছে এই সমস্ত খবরগুলোকে ধামাচাপা দেওয়ার জন্য ঘটনা ভিডিওর সাথে প্রভাবিত করার জন্য আমার নামে একটা মামলা দেওয়া হয়। এই ব্রিটিশ আমলে আসছিল। তো আমি এই সরকারের কাছে অনুরোধ করবো, সরকারের কাছে আমাদের অনেক প্রত্যাশা আছে। সিলেট আজকে রক্তের বিনিময়ে এই সরকার আজকে দাঁড়িয়ে আছে। কিন্তু সরকার এই বিষয়ে অসংখ্য ভুল করেছে, তার Why not you come forward? আপনাদের আপনারা তো 100 উপরে তারা আছেন। কিন্তু আপনারা কেন আমার সাথে আসেন না? কোর্টের We বারান্দায় should make a program. আমাদের অধিকাংশের যারা সরকারি চাকরি করছে তারা এই মামলার কারণে সাময়িক দরখাস্ত তারা জমা দিয়েছেন। আমার কাছে আমরা চাই চিকিৎসা সেবা দেশের সুন্দর একটা পর্যায়ে নিয়ে যান। আমরা এই দেশের সুন্দর ভবিষ্যৎ, এই বাংলাদেশ আমরা চাই না। বাংলাদেশকে সুজলা এরকম অসংখ্য মানুষ আছে এই মিথ্যা মামলার কারণে তারা বারবার মামলা করছে। আমি এই সরকারকে অনুরোধ করবো অবিলম্বে মিথ্যা মামলা এখন আমরা সেই সিস্টেমে আছি। এর থেকে তো একটা প্রহসন। আজকে আমার মামলার বয়স 3 বছর হয়ে গেছে। আপনি দেখেন রিসেন্টলি চায়না এবং জাপানে একটা রেল স্টেশন করতে 1 সপ্তাহ সময় লাগে। আপনি একটু করতে পারেন এই দেশের ইয়াং জেনারেশন অনেক স্ট্রং। তাদেরকে কাজে লাগান। আপনারা বুঝতে পারেন এই দেশের 45% ইয়াং জেনারেশন যারা দেশের নিচে এদেরকে কাজে লাগান। ওরা বসে থাকতে চায় না, ওরা রাস্তায় চাপতে করতে চায় না। আমি রিকোয়েস্ট করবো যেহেতু বলেন তারা আমাদের বলেন আপনার সবাই হয়ে যাও না কেন? আপনার সবাই এন্টারপ্রাইনার হন। দেশের সবাই এন্টারপ্রাইনার হতে চায়। সুযোগ করে দেন, যারা আসবেন সুযোগ দেন। আমরা এই দেশের উন্নতি চাই। আপনারা যেভাবে চালাচ্ছেন এভাবে তারা উন্নতি হবে। দেশকে আগামী হলে আপনাদের চিন্তা চেতনা ডেভেলপ করতে হবে। আমরা চাই প্রপার এরিয়াতে আসুন, দেশের উন্নতি হোক। মানুষের রাস্তাঘাটে ঢাকা শহরে আপনি করেন অবস্থা দুরবস্থা। আপনার রাস্তা ডেভেলপমেন্ট নাই, কি করে একটা 4 লেনে একটা ওভারক্রস করে। আমি পাশের যে আপনি নেপালে যান, দেখেন নেপালে কোনো যানজট নাই। আপনি কলম্বোতে যান, কলম্বোতে প্রত্যেকটা রাস্তা দেন 6 লেন হাইওয়ে। আপনি ভুটানে যান, ডেভেলপমেন্ট হয়, ভুটানে ক্ষতি হয়। আমরা বলি উন্নয়ন, আমাদের কি উন্নয়ন হয়? আমাদের আমি উন্নয়ন আমি তো দেখি না। ঢাকার যে রাস্তাঘাট, এর থেকে দুর্গম রাস্তাঘাট পৃথিবীর শুধু আমরা যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন চাই, এদেশের উন্নতি চাই, মানুষ ধন্যবাদ যোগাযোগ পরিষদ, ধন্যবাদ সাংবাদিক বৃন্দ, আপনারা কষ্ট করে দিচ্ছিলেন, ধন্যবাদ সিনিয়রের নেতৃবৃন্দ বিভিন্ন পর্যায়ে অতিথি সহ আরো যারা নেতারা আসছেন। আপনারা আগামীতে দেশের আমাদের শুধু কথা বললে আন্দোলন কিছু হবে না। প্রপার এরিয়াতে প্রপার নিউজ করতে হবে, প্রপার লোককে প্রপার জায়গায় বসাতে হবে, তাইলে দেশের উন্নতি হবে। আমরা সবাই মঙ্গল কামনা করছি। সবাইকে শুভেচ্ছা। আজকে আমরা সিলেট বিভাগকে রাস্তা এবং রেলপথের জন্য মানববন্ধনে এখানে দাঁড়িয়েছি। আমরা অত্যন্ত দুঃখের সহিত জানাচ্ছি যে বিগত সরকারের আমলে সিলেট বিভাগ উন্নয়নের দ্বারা সারা বাংলাদেশের সকল বিভাগ এবং জেলা উন্নয়নের দ্বারা অনেক এগিয়ে আছে, কিন্তু আমাদের সিলেট বিভাগ সবথেকে পিছিয়ে। অথচ বাংলাদেশের বিদেশি রেমিটেন্সের মধ্যে বাংলাদেশের সিলেট বিভাগ
হচ্ছে 50% আহরণ করে হচ্ছে সিলেট বিভাগের লোকজন, অথচ আমরা এই সিলেট বিভাগ বৈষম্যের শিকার। আমরা বিগত সরকারের আমলেও দেখেছি, বর্তমান সরকার আমলেও দেখছি আমাদের অবহেলিত অবস্থা। এটার দিকে কোনো সরকারের বা সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কোনো নজর নেই। সেই জন্য আমাদের আজকের এই মানববন্ধনের আহ্বান, আপনারা অবশ্যই দেখবেন সিলেট বিভাগের রাস্তা এবং রেলপথ কিভাবে উন্নয়ন করা যায়, এবং আমাদের সিলেট বিভাগের যে সম্মানিত উপদেষ্টাগণ আছে ওনাদের প্রতি বিশেষ আহ্বান রইল, আপনারা সরকারকে সহযোগিতা করবেন এবং সিলেট বিভাগের রাস্তার উন্নয়ন করবেন, রেলপথের উন্নয়ন করবেন। এই বলে বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন সিলেট যোগাযোগ উন্নয়ন পরিষদের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন শিপলু। ধন্যবাদ। কুতুবুদ্দিন সোহেল, সাধারণ সম্পাদক সিলেট যোগাযোগ উন্নয়ন পরিষদ। আজকে অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন সিলেট বিভাগের সকল সংগঠন সহ জালালাবাদ অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, এছাড়া উপস্থিত রয়েছেন সিলেটের বিভিন্ন উপজেলার কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ আরো যারা সিলেটে ঢাকায় বসবাসরত সকলকে ধন্যবাদ জানাই আজকে আমাদের এই মানববন্ধনে অংশগ্রহণ করার জন্য। সিলেট বিভাগ যোগাযোগ ও উন্নয়ন পরিষদ দীর্ঘদিন ধরে বিভিন্ন সিলেটের যোগাযোগ সহ বিভিন্ন সামাজিক কাজে বিভিন্ন দাবি নিয়ে আসছে, তারা সিলেটের কল্যাণে কাজ করে যাচ্ছে। কিন্তু বিগত সময়গুলো আমরা বিভিন্ন দাবি পালন করলেও আমাদের মূল দাবিগুলো এখনো পিছিয়ে পড়ে আছি। এই দাবিগুলোর জন্য সিলেট বিভাগ যোগাযোগ উন্নয়ন পরিষদ সবসময় মানববন্ধন সহ আরো বিভিন্ন কার্যক্রম করে থাকে। সিলেট বিভাগ যোগাযোগের যে উন্নয়নের যে কার্যক্রমগুলো যেভাবে এগিয়ে যাচ্ছে, আমরা সিলেট বিভাগের উন্নয়নের জন্য সর্বাত্মক কাজে থাকবো, কাজে থাকবো। বিগত সময় সিলেট বিভাগ যোগাযোগ সিলেট বিভাগের উন্নয়নের জন্য যারা দায়িত্ব ছিলেন, বিগত সময়গুলোতে কোনো উন্নয়ন হয়নি। সিলেটের যে রাস্তাঘাট যে অবস্থা, এখন দেখেন মাওয়ার যে রাস্তা, উত্তরবঙ্গের যে রাস্তা, এছাড়া দক্ষিণবঙ্গের রাস্তা 4-5 ঘন্টা পৌঁছে দেওয়া যায়, কিন্তু সিলেটে আমাদের পৌঁছাইতে এখনো সেই 12 থেকে 16 ঘন্টা, আধা ঘন্টা লাগে। আমার মামা গত রাত 10টায় গাড়ি করছে, এখন মাত্র 12টা, এখনো ঢাকা আসতে পৌঁছতে পায় নাই। এর আজকের কথা, এইগুলো আমাদের অবস্থা। এরকম যদি অবস্থা হয়ে থাকে সিলেটে, তাহলে তো আমরা সব থেকে ইমার্জেন্সি কোনো রোগী নিয়ে যেতে পারবো না। কোনো প্রবাসী যারা, এই যে প্রবাসীরা সিলেটের 65% প্রবাসী টাকা নিয়ে আমাদের এই দেশের উন্নয়নের জন্য প্রবাসীরা কাজ করছে। তাদের কি পেলাম? সিলেটে কি নেই? পর্যটন শিল্পে সিলেটে এগিয়ে আছে, প্রবাসী টাকা এগিয়ে আছে। এছাড়া সিলেটে ভালো এভিডেন্স দেওয়া সহ সিলেটের বিভিন্ন উন্নয়ন ক্ষেত্রে বিভিন্ন প্রবাসী যেভাবে সিলেটের উন্নয়নে কাজ করছে অন্য জায়গাগুলো, সেটা অন্য কথা নাই। কিন্তু কি জন্য আমরা পিছিয়ে থাকা? সিলেট বিভাগ যোগাযোগ উন্নয়ন পরিষদ থেকে আমরা দাবি জানাবো, আমাদের শহরের রাস্তার যে কাজ এটা যেন দ্রুত শেষ করা হয়, এবং দ্রুত শেষ করার পাশাপাশি এছাড়া আমরা মেট্রো রেলের জন্য রেলের জন্য দাবি জানাচ্ছি একটা ডাইরেক্ট ট্রেন থাকবে, যে টাঙ্গুয়ার এক্সপ্রেস। এই টাঙ্গুয়ার এক্সপ্রেসটা আবার আমাদের চালু করা খুব শীঘ্রই, এবং এই দাবিগুলো আমাদের মানতে হবে, এবং না মানা পর্যন্ত আমরা এই কার্যক্রম চালিয়ে যাবো। ধন্যবাদ জানাই আবার সকলকে। ইনশাআল্লাহ সিলেট বিভাগ যোগাযোগ উন্নয়ন পরিষদের এই কার্যক্রমের সাথে সবাই একত্রিত থাকবেন। ধন্যবাদ সকলকে। সম্মানিত উপস্থিতি, বিশিষ্ট সামাজিক সংগঠন আমাদের পল্টন থানা জামাত আমির জনাব শাহিন আহমেদ খান এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আমাদের শান্তিও সংগঠন সিলেট যোগাযোগ ব্যবস্থা সংগঠন কর্তৃক আয়োজিত সিলেটের টয়লেটের কাজের দ্রুত সম্পন্ন করা এবং যে ট্রেনটি চালু করার জন্য সিলেটবাসীকে জানানো হয়েছিল, সেই ট্রেন চালু বন্ধ রাখা হয়েছে, আবার পুনরায় চালুর দাবিতে আজকের আমাদের এই মানববন্ধনের সম্মানিত সভাপতি, সম্মানিত সঞ্চালক, অত্র সংস্থার সম্মানিত সাধারণ সম্পাদক কুতুবুদ্দিন সোহেল ভাই, উপস্থিত সিলেট কমিউনিটি সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আজকে ব্যথা ভরা হৃদয় নিয়ে আমরা এলাকায় সবাই উপস্থিত হয়েছি। গত 5-7 মাস ধরে যারা এলাকায় যারা যাতায়াত করছেন, তারা
বুঝেন সিলেটের রাস্তায় কি কতটুকু এবং কি পরিমাণ এটা মানুষের কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছে। আমাদের জানা মতো অসংখ্য সিলেটের যাত্রীরা যারা ফ্লাইট মিস করেছেন, অসংখ্য অনেক মানুষের অ্যাম্বুলেন্সে মৃত্যু হয়েছে এবং অনেক মানুষ সময় মতো চিকিৎসার জন্য পৌঁছতে না পারার কারণে তারা অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন। অনেক অফিস আদালতে রওনা দিয়েছেন কিন্তু সময় মতো পৌঁছার না কারণে অফিস এবং ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। এটা সিলেট থেকে যারা ঢাকায় আসেন, ঢাকা থেকে যারা সিলেট যান, এটা নিত্যদিনের আমাদের জন্য একটা কষ্টের জায়গা হয়ে দাঁড়িয়েছে। আমরা সিলেটবাসী আজকে এখানে দাঁড়িয়ে আমরা কারো প্রতি করুণা ভিক্ষা প্রার্থনা করছি না, আমরা আমাদের দাবি নিয়ে দাঁড়িয়েছি। সিলেট এমন কোন জায়গা নয়, বাংলাদেশের উন্নয়নের ক্ষেত্রে এই সিলেটবাসীর অনন্য অবদান রয়েছে। বিশ্বাস যদি না করতে চান, শুধু এভিডেন্সকে একটু আলাদা করে দেখেন সিলেট বাংলাদেশের উন্নয়নের ক্ষেত্রে কি পরিমাণ ভূমিকা রাখছে। বাংলাদেশে যে তরল যে ব্যাংকে যে তরল যে বিভিন্ন অ্যাকাউন্ট গুলো আছে, সেই অ্যাকাউন্ট গুলা চেক করে দেখেন সিলেটিরা যদি সিদ্ধান্ত গ্রহণ করে ব্যাংকে কোনো টাকা রাখবে না, তাহলে অসংখ্য ব্যাংক আগামীকাল তাদের ব্যাংকে তালা দিতে হবে, এর কোনো বিকল্প ব্যবস্থা নেই। সিলেটে অনেক দেশের সাথে এখন পর্যন্ত সিলেট সরাসরি বিমানবন্দর ফ্লাইট চালু হয় নাই অনেক ইউরোপের দেশে, কিন্তু সিলেটিরা টোটাল পৃথিবীতে ছড়িয়ে আছেন। বাংলাদেশকে সমৃদ্ধির শিখরে আরোহণ করার জন্য আমাদের প্রচেষ্টা, আমাদের সন্তানদের প্রচেষ্টা অব্যাহত আছে। কিন্তু তারা দেশে আসবেন, তারা ঢাকা থেকে বাড়িতে যাওয়ার জন্য 18-20 ঘন্টার যে সফর, এটাকে এই প্রান্ত থেকে এই বিষয়কে বিবেচনা করে আজকে অনেকে দেশে আসছেন না। এরা দেশের জন্য দুর্ভাগ্যজনক। যারা রেমিটেন্স যোদ্ধারা তারা এতটুকু যদি দেশের প্রতি আশ্বস্ত না হতে পারে, তাহলে কিভাবে তারা একটা দেশের জন্য জীবন বাজি রেখে তারা ভূমিকা রাখবে। আজকে আমাদের রেলগত সরকার রেলের ব্যবস্থা করা তারা চালু করেছিল, ডেট হয়েছিল, এটার সাথে আরো কয়েকটা রেল ব্যবস্থা চালু হয়েছে, কিন্তু সিলেটের সাথে যোগাযোগ সংস্থাপনের টাঙ্গুয়ার রেল আমাদের চালু হয় নাই। আজকে আমরা সরকারের কাছে জানতে চাই, কার স্বার্থে, কার ইশারায় কেন সিলেটবাসীদের প্রতি এভাবে অবিচার করা হচ্ছে? আজকে সিলেটের আসামর জনগণের আজকে জানতে চায়। আমরা যতটুকু জেনেছি, কিছু মানুষের স্বার্থকে রক্ষা করার জন্য, কিছু পরিবহন ব্যবসায়ীদের স্বার্থকে রক্ষা করার জন্য আমাদের রেলকে, সিলেটবাসীদের উপহার রেলকে, বাংলাদেশের পক্ষ থেকে উপহার রেলকে বিলম্ব করা হচ্ছে। কোটি কয়েক মানুষের স্বার্থকে রক্ষা করার জন্য টোটাল বিভাগের মানুষকে জিম্মি করা হবে। এইটা সিলেটের মানুষ মেনে নেয় নাই, মেনে নিবে না। আগামী দিনে এটার জন্য যদি শুধুমাত্র এই প্রেস ক্লাব নয়, বাংলাদেশের সড়ক পথকে যদি অবরোধ করতে হয়, সিলেটবাসী সেটারও প্রস্তুতি গ্রহণ করছে। আমাদের এই টোটাল বিভাগ আমরা মনে করি একটা পর্যটন বিভাগে রূপান্তরিত করার সুযোগ আছে। অসংখ্য ভবনপ্রিয় মানুষ সিলেটের দিকে তারা যান, কিন্তু রাস্তার এই কাঠিন্যতা উপলব্ধি করে আজকে অনেক মানুষ আজকে পর্যটকরা সেদিকে যাচ্ছেন না। আমরা সরকারের প্রতি অনুরোধ জানাচ্ছি, আজকের হয়তো এই বক্তব্য আমাদের অনুরোধ, আমরা সরকারের কোন প্রতিদ্বন্দ্বী সরকারের পতনের কোন কথা বলছি না, আমরা এদেশের মানুষের হৃদয়ের কথা বলছি, সিলেটবাসীর আকাঙ্ক্ষার কথা বলছি, সিলেটবাসীর অধিকারের কথা বলছি। এজন্য আমরা সরকারকে বলবো, দ্রুত সময়ের ভিতরে যে প্রকল্পের মেয়াদ ছিল মাত্র 4 বছর 3 মাস, সেটা আজকে 7 বছর 8 বছর হয়ে যাচ্ছে, এটা কোনো বাস্তবায়নের কোনো আশা আমরা দেখতে পাচ্ছি না। আমরা আজকে অনুরোধ করছি, আজকে আমরা বিনয়ের সাথে বলছি, কিন্তু এই বিনয় একটা পর্যায়ে রাগান্বিত এবং আন্দোলনের উদ্যানের দিকে আমরা যেতে বাধ্য হব। আমাদের এই হৃদয়ের কথাগুলা, সিলেটবাসীর হৃদয়ের কথাগুলা যারা এখানে সিলেট এলাকা থেকে উপদেষ্টা হিসাবে যারা আছেন, আমরা বলবো আপনারা আমাদের সাথে আছেন, থাকবেন,
কিন্তু আমরা প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করতে চাই আর উপদেষ্টা মন্ডলীর সহযোগিতা আমরা কামনা করছি। সিলেটবাসীর এই হৃদয়ের আকাঙ্ক্ষাকে আপনারা মূল্যায়ন করে সিলেটের প্রতি ইনসাফ করবেন। আমাদের এই আন্দোলনের মূল প্রতিপাদ্য বিষয় ছিল উই ওয়ান্ট জাস্টিস। আজকে যদি সিলেটবাসী যদি জাস্টিস না পায় তাহলে জাস্টিস কিভাবে প্রতিষ্ঠা করতে হয় সিলেটের মানুষের জানা আছে। আমরা বিবাদকে আদায় করে নিয়েছিলাম, আজকে আমরা নতুন প্রজন্ম এই রাস্তাঘাটের কাজকে কিভাবে আদায় করে নিতে হবে সেটা আমাদের জানা আছে। এখানে ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ এসেছেন, অনেক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এসেছেন। সবাইকে আগামী দিন আমাদের মা মাতৃকা আমাদের জন্মভূমির জন্য ঐক্যবদ্ধ প্রচেষ্টার উদাত্ত আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ। উন্নয়নের লক্ষ্যে এবং রাস্তাঘাটের বেহাল দশার দুর্দশার প্রতিকারের উদ্দেশ্যে আজকে এই জাতীয় প্রেস ক্লাবের সামনে সিলেটবাসী এক মানববন্ধনের সূত্রপাত করেছেন। আমি এখানে অনেক বক্তব্য আছে।